একটা লোক বাসায় এসে কেবল 2 লোকমা ভাত মুখে দিয়েছে, ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসে। সে তাড়াতাড়ি জ্যাকেটটা গায়ে জড়িয়ে বাইরে গিয়ে দেখে আশেপাশে সবাই ক্যামেরা হাতে আকাশের দিকে তাকিয়ে আছে। সেও আকাশের দিকে তাকাতেই ভয়ে শিউরে ওঠে। তার বাড়ির ঠিক পেছনে আকাশের বুকে বিশাল একটা ঘূর্ণিপাক তৈরি হয়েছে। কৌতূহলবশত সে দৌড়ে বাড়ির পেছনের উঠানে যায়, কিন্তু সে যত কাছে এগোচ্ছে বাতাসের তীব্রতা তত বাড়ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাতাস বাইরের দিকে না গিয়ে উল্টো ওই ঘূর্ণিপাকের কেন্দ্রের দিকে বইছে, যেন সবকিছু শুষে নিতে চাইছে। কালো মেঘের ভেতর থেকে সাদা আলো বেরিয়ে আসছে, যা বুঝিয়ে দিচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল, যেন পৃথিবীর সবকিছু থমকে গেছে। হঠাৎ করেই আকাশ চিরে একটা বিদ্যুৎ চমকায়। নায়ক রে তার ছোট মেয়েকে ভয় না পাওয়ার জন্য হাসি মুখে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই আবার ভয়ঙ্কর শব্দে বাজ পড়ে। সে মেয়েকে নিয়ে দৌড়ে ছাদের নিচে আশ্রয় নেয়। তারা বাপ মেয়ে মিলে পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য একটু হাসাহাসি করার চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের চোখের সামনে বিকট শব্দে আবার বাজ পড়ে। তারা ভয়ে দৌড়ে ঘরের ভেতর চলে আসে। তারা ভাবছিল এটা হয়তো সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু জানালার বাইরে তাকাতেই দেখা যায় বিদ্যুৎ বারবার একই জায়গায় আঘাত করে যাচ্ছে। রে আর তার মেয়ে ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর বাইরের আওয়াজ থামলে তারা বের হয়ে আসে। সবকিছু শান্ত হওয়ার পর রে নিচে নেমে দেখে এলাকার কোনো গাড়ি বা ইলেকট্রনিক ডিভাইস আর কাজ করছে না। রাস্তায় ভীত সন্ত্রস্ত মানুষের ভিড়, সব গাড়ি অকেজো হয়ে পড়ে আছে। ভিড়ের মধ্যে রে তার ছেলে রবির দেখা পায়। ছেলের কাছ থেকে সে জানতে পারে লিঙ্কন অ্যাভিনিউয়ের চার্চের কাছে একই জায়গায় পরপর 26 বার বাজ পড়েছে, আর সেখানে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। রে তার ছেলেকে বলে ছোট বোনকে দেখে রাখতে, আর সে নিজে ঘটনা দেখতে লিঙ্কন অ্যাভিনিউয়ের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে দেখে প্রচুর মানুষ ভিড় করে আছে। যে জায়গায় বাজ পড়েছিল সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং প্রচণ্ড তাপে পাথরগুলো কাঁচের মতো হয়ে গেছে। হঠাৎ মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে। শব্দটা ক্রমশ বাড়তে থাকে এবং সবাই ভয়ে পেছাতে শুরু করে। পরের মুহূর্তেই রাস্তায় ফাটল ধরে এবং সেটা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পুলিশ সবাইকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ফাটল এত দ্রুত বাড়ছে যে মানুষ পালানোর সুযোগও পাচ্ছে না। রে নিজের চোখে দেখে মাটি যেন জীবন্ত হয়ে নড়ছে। চোখের পলকে বিশাল চার্চটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায় এবং চার্চের চূড়াটা সোজা সেই গর্তের ভেতর ধসে পড়ে। হঠাৎ মাটি ফুঁড়ে কিছু একটা বের হওয়ার চেষ্টা করে। একটা গাড়ি গর্তে পড়ে যায় এবং পরক্ষণেই সেটা ছিটকে বাইরে এসে পড়ে। এরপর মাটির নিচ থেকে উঠে আসে বিশাল এক দানবীয় মেশিন। এটার বিশাল সুর দিয়ে আছাড় মারতেই গাড়িটা চ্যাপ্টা হয়ে যায়। ধুলো আর ধোঁয়ার মধ্যে মানুষ যখন সেই দানবের যান্ত্রিক চোখ দেখতে পায় তখন তাদের হুঁশ ফেরে পালানোর। দানবটি পুরোপুরি উঠে দাঁড়ানোর পর দেখা যায় এটি কয়েকশো ফুট লম্বা 3 পায়ের এক বিশাল লোহার মাকড়সা বা ট্রাইপড। একজন লোক কৌতূহলবশত ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলেই ট্রাইপডটি অদ্ভুত এক শব্দ করে লেজার বিম মারে, আর সাথে সাথে লোকটা ছাই হয়ে যায়। এরপর শুরু হয় একতরফা গণহত্যা। ট্রাইপডের লেজার যার গায়ে লাগছে সে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাচ্ছে। শুধু তাদের কাপড়গুলো বাতাসে ভাসছে। রে কোনো মতে লেজারের আঘাত থেকে বেঁচে পাগলের মতো বাড়ির দিকে দৌড়াতে থাকে। তার চোখের সামনে ঘর বাড়ি সব লেজারের আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখায় চারপাশ নরক হয়ে উঠেছে। রে যখন কোনো মতে তার বাড়িতে ফিরে আসে তার সারা শরীর মানুষের ছাইয়ে ঢাকা। তার বাচ্চারা বাবাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে জিজ্ঞেস করে বাইরে কি হয়েছে, কিন্তু রে কোনো উত্তর না দিয়ে সোজা বাথরুমে ঢুকে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে সে বেঁচে ফিরেছে, কিন্তু আয়নায় নিজের চেহারা আর গায়ের ছাই তাকে বুঝিয়ে দেয় যে এটা দুঃস্বপ্ন নয়, বাস্তব। নিজেকে একটু সামলে নিয়ে রে দ্রুত জিনিসপত্র গোছাতে শুরু করে। খাটের নিচ থেকে বহু বছরের পুরনো একটা পিস্তল বের করে নেয়। এরপর বাচ্চাদের নিয়ে তার এক মেকানিক বন্ধুর গ্যারেজে যায়। সেখানে সদ্য মেরামত করা একটা গাড়ি বেছে নিয়ে এসে যখনই স্টার্ট দিতে যায় তার বন্ধু বাধা দেয়। রে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। শেষে সে বন্ধুকে সত্যটা বলে যে বাইরে ভিন গ্রহের প্রাণীরা আক্রমণ করেছে, কিন্তু বন্ধুটা বিশ্বাস করে না। হঠাৎ তাদের পেছনে রাস্তায় আগুনের গোলা দেখা যায়। রে তার ছেলেকে দরজা বন্ধ করতে বলে, গাড়ি স্টার্ট দেয়, আর ঠিক তখনই তার বন্ধু লেজারের আঘাতে ছাই হয়ে যায়। পেছনে একের পর এক বিস্ফোরণ হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। রে কোনো মতে তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং তার প্রাক্তন স্ত্রীর বাড়ির দিকে রওনা হয়। সেখানে পৌঁছে দেখে বাড়ি একদম ফাঁকা, কেউ নেই। রাত হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় বাড়ির বেসমেন্টে রাতটা কাটাবে। তারা ভয়ে ও আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছিল, কিন্তু শেষ রাতের দিকে হঠাৎ বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। কম্পন থামার বদলে ক্রমশ বাড়তে থাকে এবং অদ্ভুত এক যান্ত্রিক গর্জন তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রে বুঝতে পারে বিপদ একদম কাছে। সে বাচ্চাদের নিয়ে স্টোররুমে লুকিয়ে পড়ে। আগুনের শিখা বেসমেন্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে সে লোহার দরজাটা বন্ধ করতে সক্ষম হয়। পরের দিন সকালে উঠে রে দেখে পুরো বেসমেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাইরে বেরিয়ে এসে যা দেখে তা অবিশ্বাস্য। একটা বিশাল বোয়িং বিমান বিধ্বস্ত হয়ে তাদের বাড়ির সামনে পড়ে আছে। ধ্বংসস্তূপের মধ্যে দুজন সাংবাদিক ক্যামেরা নিয়ে কিছু খুঁজছিল। তাদের ফুটেজ থেকে জানা যায় এই ট্রাইপড বা 3 পায়ের দানবগুলো আকাশের বিজলি দিয়ে মাটির নিচে ঢুকেছিল এবং এগুলো আগে থেকেই মাটির নিচে পুঁতে রাখা ছিল। তার মানে এরা পৃথিবী দখলের প্ল্যান অনেক আগে থেকেই করে রেখেছিল। হঠাৎ দূরে সেই দানবগুলোর চিৎকার শোনা যায়। রে আর দেরি না করে বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে ফেরিঘাটে যাবে, সেখান থেকে নদী পার হয়ে নিরাপদ কোনো জায়গায় যাবে। ফেরিঘাটের দিকে যতই এগোতে থাকে রাস্তায় রিফিউজি বা ঘরহারা মানুষের ভিড় ততই বাড়তে থাকে। সবার গাড়ি নেই,
তাই তারা পায়ে হেঁটে পালাচ্ছে। রেয়ের কাছে গাড়ি থাকায় কিছুক্ষণের মধ্যেই তারা মানুষের ভিড়ে আটকে পড়ে। সবাই বাঁচার জন্য গাড়িতে উঠতে চায়, জানালায় থাপ্পড় মারে, এমনকি গাড়ির উপর উঠে কাঁচ ভেঙে ফেলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রে বাধ্য হয়ে পিস্তল বের করে ভয় দেখায়, কিন্তু ভিড়ের মধ্যে আরেকজন লোক পিস্তল বের করে রের দিকে তাক করে। নিজের ও বাচ্চাদের প্রাণ বাঁচাতে রে গাড়িটা সেই লোকটাকে দিয়ে দেয়, কিন্তু লোকটা গাড়ি নিয়ে বেশি দূর যেতে পারে না। অন্য কেউ তাকে গুলি করে গাড়িটা দখল করার চেষ্টা করে। গাড়ি হারিয়ে রে তার বাচ্চাদের নিয়ে মানুষের স্রোতের সাথে হাঁটতে শুরু করে। তারা যখন একটা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা জ্বলন্ত ট্রেন তাদের সামনে দিয়ে চলে যায়। বোঝা যাচ্ছিল ট্রেনটিও আক্রমণের শিকার হয়েছে। অবশেষে তারা কোনো মতে ফেরিঘাটে পৌঁছায়। সেখানে হাজার হাজার মানুষ নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সেনাবাহিনী যখন সবাইকে লাইনে দাঁড় করিয়ে ফেরিতে তুলছিল, হঠাৎ এক ঝাঁক পাখি ভয়ে আকাশ দিয়ে উড়ে যায়। সবাই পাখির ওড়ার দুকের বিপরীতে তাকিয়ে দেখে পাহাড়ের পেছন থেকে একটা ট্রাইপড উঠে আসছে। সাথে সাথে সেই ভয়াবহ সাইরেনের শব্দ। মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। সবাই ফেরিতে ওঠার জন্য পাগল হয়ে ওঠে। রে অনেক কষ্টে তার 2 সন্তানকে নিয়ে ফেরিতে উঠতে সক্ষম হয়। ফেরিটা যখনই ছেড়েছে, সবাই ভাবছে হয়তো বেঁচে গেল। ঠিক তখনই মাঝ নদীতে বিশাল এক ঘূর্ণিপাক সৃষ্টি হয় এবং পানির নিচ থেকে আরেকটি ট্রাইপড উঠে আসে। মুহূর্তের মধ্যে সেটি ফেরিটাকে উল্টে দেয়, আর পুরো ফেরিটা চোখের পলকে পানির নিচে তলিয়ে যায়। রে পানির নিচ থেকে ভেসে উঠে হন্যে হয়ে তার বাচ্চাদের খুঁজতে থাকে। ভাগ্যক্রমে সে তাদের খুঁজে পায়, কিন্তু ঘাড়ে ঘুরিয়ে তাকাতেই দেখে এক ভয়াবহ দৃশ্য। সেই বিশাল দানব তার লম্বা সুর দিয়ে পানির ওপরে ভাসতে থাকা অসহায় মানুষগুলোকে খপ করে ধরে ফেলছে। রে আর দেরি না করে বাচ্চাদের নিয়ে প্রাণপণ সাথে পাড়ে ওঠে, কিন্তু পাড়ে উঠেও শান্তি নেই। দূরের দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে যায়। দূরে সেই 3 পেয়ে দানবগুলো নির্বিচারে মানুষ মারছে। আকাশ থেকে ফেনার মতো বা কাপড়ের টুকরো ঝরে পড়ছে, যার প্রতিটি টুকরো মানেই এক একজন মানুষের মৃত্যু। রে আর তার বাচ্চারা এক মুহূর্ত না দাঁড়িয়ে মানুষের স্রোতের সাথে হাঁটতে থাকে। সারা রাত হাঁটার পর সকাল হয়। পথে তারা দেখে সেনাবাহিনী যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছে। মানুষ তাদের সর্বশক্তি দিয়ে লড়ছে, কিন্তু মানুষের তৈরি কোনো আধুনিক অস্ত্রই ওই ভিন্ন গ্রহের দানবদের গায়ে আঁচড়ও কাটতে পারছে না। এসব দেখে রেয়ের ছেলে রবির মাথায় হঠাৎ ভূত চাপে। সেও যুদ্ধে যাবে। সে দৌড়ে সেনাবাহিনীর গাড়ির দিকে যায়। রে ছোট মেয়ে ম্যারিকে নামিয়ে রবির পেছনে দৌড়ায় তাকে আটকানোর জন্য, কিন্তু একা মানুষ 2 দিকে সামলাবে কিভাবে? একদিকে মেয়ে একা দাঁড়িয়ে, অন্যদিকে ছেলে মৃত্যুর মুখে ছুটছে। শেষমেশ রে বাধ্য হয়ে রবিকে ছেড়ে দেয় এবং মেয়েকে বাঁচাতে ফিরে আসে। ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে বিশাল বিস্ফোরণ ঘটে। ফাইটার জেটগুলো একের পর এক মিসাইল ছুটছে, কিন্তু দানবগুলোর অদৃশ্য সুরক্ষা কবচ বা ফোর্স ফিল্ডের কারণে কিছুই হচ্ছে না। উল্টো সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। রে আর ম্যারি পালানোর সময় এক দয়ালু লোকের দেখা পায়, যে তাদের দ্রুত তার বাড়ির বেসমেন্টে নিয়ে যায়। লোকটার নাম হারল্যান। সে একাই ওই বেসমেন্টে লুকিয়েছিল। তার পরিবারের সবাইকে ওই এলিয়েনরা মেরে ফেলেছে, তাই সে এখন শুধু প্রতিশোধের নেশায় মগ্ন। সে সারাদিন শুধু ভাবে কিভাবে ওই দানবদের মারা যায়। সে রেকেও তার সাথে যোগ দিতে বলে, কিন্তু রের মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক মেয়েটাকে বাঁচিয়ে রাখা। পরদিন সকালে উঠে রে দেখে বেসমেন্টের দেয়ালে লাল রঙের অদ্ভুত লতাপাতা গজিয়ে উঠেছে। হঠাৎ সে কিছু শব্দ পায়। মেয়েকে নিয়ে লুকানোর আগেই দানবটার বিশাল যান্ত্রিক চোখ বা প্রোব বেসমেন্টে ঢুকে পড়ে। রে মেয়েকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু সমস্যা বাধায় হারল্যান। সে শব্দ করে ফেলে। যান্ত্রিক চোখটার সাথে সাথে ঘুরে তাদের দিকে এগিয়ে আসে। রে বুদ্ধি করে একটা আয়না এমনভাবে ধরে যাতে মনে হয় ওটা খালি জায়গা। বোকা যন্ত্রটা নিজের প্রতিবিম্ব দেখে বিভ্রান্ত হয়, কিন্তু চলে যাওয়ার সময় ম্যারি পড়ে যেতে নিলে রে খুব সাবধানে তার জুতো খুলে শব্দ হওয়া আটকায়। এভাবেই তারা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসে। যান্ত্রিক চোখটা চলে যাওয়ার পর মেঝের জমা পানিতে কম্পন শুরু হয়। এবার আর যন্ত্র নয়, সরাসরি ওই ভিন্ন গ্রহের প্রাণীরাই বেসমেন্টে ঢুকে পড়ে। তারা অদ্ভুত সব শব্দ করতে করতে ঘরটা তল্লাশি করতে থাকে। চোখের সামনে পরিবারের খুনিদের দেখে হারল্যান আর নিজেকে সামলাতে পারে না। সে তার বন্দুক লোড করতে যায়। রে তাকে কোনো মতে থামায়। ঠিক তখনই বাইরে থেকে ট্রাইপডের ডাক শোনা যায়, আর এলিয়েনগুলো চলে যায়। কিন্তু বিপদ কাটে না। এলিয়েনরা বাইরে লাল রঙের তরল স্প্রে করতে থাকে, যা আসলে মানুষের রক্ত, আর তাতে ওই লাল লতাপাতাগুলো দ্রুত বাড়তে থাকে। এই দৃশ্য দেখে হারল্যান পুরোপুরি পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলে সে এখানে মরবে না, সে সুড়ঙ্গ খুঁড়বে। রে তাকে চুপ করতে বললে সে উল্টো বেলচা দিয়ে রেকে মারতে আসে। রে বুঝতে পারে এই পাগল লোকটার চিৎকারে তারা সবাই ধরা পড়ে যাবে, তাই সে মেয়ে ম্যারির চোখ বেঁধে দেয়, কানে হাত দিয়ে গান গাইতে বলে। তারপর রে দরজা বন্ধ করে হারল্যানের সাথে বোঝাপড়া করতে যায়। কিছুক্ষণ পর রে একা ফিরে আসে, কিন্তু হারল্যানের আর কোনো শব্দ শোনা যায় না। মানে নিজের ও মেয়ের প্রাণ বাঁচাতে রে তাকে মেরে ফেলতে বাধ্য হয়েছে। মাঝরাতে তারা যখন ঘুমাচ্ছিল, সেই যান্ত্রিক প্রোবটা আবার ফিরে আসে। রে ঘুম থেকে ধর্মর করে উঠে কুড়াল দিয়ে কুপিয়ে ওটাকে অকেজো করে দেয়, কিন্তু ভয়ে ম্যারি বেসমেন্ট থেকে দৌড়ে বাইরে চলে যায়। রে তাকে খুঁজতে বাইরে এসে দেখে চারপাশ লাল লতায় ঢেকে গেছে, যেন নরক নেমে এসেছে পৃথিবীতে। সে চিৎকার করে ম্যারিকে ডাকে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। একটা ট্রাইপড তাকে দেখে ফেলে। রে দৌড়ে একটা ভাঙা গাড়ির আড়ালে লুকায়, কিন্তু ট্রাইপডটা গাড়িটাকে ধরে আছাড় মারে।
রে ছিটকে পড়ে দেখে ম্যারি ট্রাইপডটার সামনে দাঁড়িয়ে। রে কিছু করার আগেই দানবটা ম্যারিকে তুলে নেয়। মেয়েকে বাঁচাতে রে পাগল হয়ে যায়। সে একটা ভাঙা সামরিক যানের ভেতর থেকে কয়েকটা গ্রেনেড খুঁজে পায়। তারপর সে ইচ্ছে করেই ট্রাইপডটার সামনে গিয়ে ধরা দেয়। দানবটা তাকে তুলে নিয়ে একটা খাঁচায় ফেলে, যেখানে আরও অনেক মানুষ বন্দী আছে। নিচ থেকে একটা যান্ত্রিক হাত এসে এক একজনকে তুলে নিয়ে যাচ্ছে তাদের রক্ত চুষে নেবার জন্য। এবার হাতটা ম্যারিকে ধরতে আসে। রে ঝাঁপিয়ে পড়ে মেয়েকে বাঁচায়, আর ঠিক তখনই হাতটা রেকে টেনে ওপরে নিয়ে যায়। কিন্তু রের অন্য পরিকল্পনা ছিল। সে গ্রেনেডগুলোর পিন খুলে দানবটার শরীরের ভেতর ছেড়ে দেয়। নিচে থাকা অন্য বন্দীরা রেকে টেনে নামিয়ে নেয়। মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণ হয় এবং ট্রাইপডটা ধ্বংস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনেক পথ পাড়ি দিয়ে রে আর ম্যারি বোস্টনে পৌঁছায়। সেখানেও সেই লাল লতা পাতা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেগুলো শুকিয়ে মরে যাচ্ছে। তারা আরও সামনে গিয়ে দেখে একটা ট্রাইপড অদ্ভুতভাবে ঘুরপাক খাচ্ছে এবং একসময় থেমে যাচ্ছে। আরেকটা ট্রাইপড মাতালের মতো টলছে। রে হঠাৎ খেয়াল করে ট্রাইপডটার গায়ে কোনো সুরক্ষা কবচ নেই, কারণ পাখিগুলো নিশ্চিন্তে ওটার উপর বসে আছে। সে দৌড়ে গিয়ে সৈন্যদের এই খবরটা দেয়। সৈন্যরা সাথে সাথে মিসাইল হামলা চালায় এবং এবার কোনো বাধা ছাড়াই ট্রাইপডটা ধ্বংস হয়ে মাটিতে পড়ে। ধুলো সরলে দেখা যায় ট্রাইপডের ভেতর থেকে একটা এলিয়েন বেরিয়ে এসে কাতরাচ্ছে এবং একটু পরেই মারা যায়। রে অবশেষে ম্যারিকে নিয়ে তার নানা বাড়িতে পৌঁছায়। সেখানে এক অলৌকিক দৃশ্য অপেক্ষা করছিল। রে এর প্রাক্তন স্ত্রী এবং ছেলে রবি, যাকে সে মৃত ভেবেছিল, সবাই বেঁচে আছে। পরিবারের সবাই আবার এক হয়। শেষমেশ মানুষ কোনো আধুনিক অস্ত্র দিয়ে নয়, বরং প্রকৃতির সামান্য এক উপাদানের কারণে এই যুদ্ধে জয় হয়। বিজ্ঞানীরা পরে জানান পৃথিবীর বাতাসে থাকা কোটি কোটি অণুজীব বা ব্যাকটেরিয়া, যার সাথে আমরা অভ্যস্ত, সেটাই এলিয়েনদের মৃত্যুর কারণ। তারা পৃথিবীর আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারেনি। আমাদের সাধারণ রোগ জীবাণুই তাদের মেরে ফেলেছে। মানুষ চড়া মূল্য দিয়ে কোটি প্রাণের বিনিময়ে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা টিকিয়ে রাখল। এখানেই শেষ হলো টান টান উত্তেজনার মুভি ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস। স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় এবং টম ক্রুজের অভিনয়ে এই মুভিটি IMDb 6.5 রেটিং পেয়েছে। তবে রেটিং দিয়ে এই মুভি বিচার করা যাবে না। মুভিটির বিশেষত্ব হলো এর সাউন্ড ডিজাইন আর ভিজুয়াল ইফেক্টস, যা আপনাকে প্রতিটা মুহূর্ত আতঙ্কে রাখবে। মানুষ কেন জানেন এসব ডিজাস্টার মুভি দেখে? সাইকোলজিস্টরা বলেন নিরাপদ জায়গায় বসে ভয় পাওয়ার একটা অদ্ভুত আনন্দ আছে। তাছাড়া আমি হলে কি করতাম, এই সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বাঁচার ইচ্ছাটা আমাদের অবচেতনে কাজ করে। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, যাতে ইউটিউব বোঝে আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন।